ভারতবর্ষের ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড জিনিসটা কি? আমাদের যেটা দেওয়ানি আইন, সেটা দেওয়ানি আইন সেটা কিন্তু বিভিন্ন সম্প্রদায় বিশেষে আলাদা। কিন্তু যেটা ক্রিমিনাল কোড, ক্রিমিনাল আইন, যেটাকে বলে ফৌজদারি, বাংলায় যেটাকে বলে ফৌজদারি আইন, আপনি ধরুন কাউকে মারধর করলেন, শারীরিক ক্ষতি করলেন, সেই সকল আইন ফৌজদারি আইন, সেইটা কিন্তু একই সবার জন্য, প্রত্যেকের জন্য একই। কিন্তু দেওয়ানি আইন ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা। বিশেষত আমাদের মুখ্য সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য একটু অন্যরকম। এবার অনেক দিনের একটা দাবি হচ্ছে একটা ইউনিফর্ম সিভিল কোড আনা, যাতে করে প্রত্যেক ভারতীয় নাগরিক একই আইনের দ্বারা পরিচালিত হয়। সাধারণ হিসাবে দেখতে গেলে সেটা উচিত কিনা, কারণ একই দেশে যদি বসবাস করি, আইনও একরকম হওয়া উচিত, তাই তো? কিন্তু আবার অন্যদিকে যদি ভাবি, বিভিন্ন রাজ্যের তো আইন আলাদা আলাদা হতেই পারে কিনা, কেননা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নিজস্ব সমস্যা থাকে, নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, তার জন্য বিভিন্ন ধরনের আইন থাকে, হতেই পারে। যেমন ধরুন ভারতের একটা রাজ্য মণিপুর, সেখানে ধরুন গৃহের যিনি প্রধান, তিনি ধরুন একজন মহিলা, তো সেক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে যেটা ভাগ বাটোয়ারা হবে, সে তাদের অঞ্চলের যেটা নিয়ম সেই অনুসারে হবে, তাই তো? আর অন্য রাজ্যে যেখানে এরকম সংস্কৃতি নেই, সেখানে অন্য রকমের একটা হবে। তাহলে স্থান বিশেষে আইন একটু আলাদা আলাদা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে সম্প্রদায় বিষয় বিশেষে সেটা আলাদা হওয়া উচিত কি উচিত নয়। আমাদের যারা সংখ্যালঘু, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপত্তিটা তাদের দিক থেকেই বেশি, কেননা তাদের নিজস্ব একটা আইন আছে, তাদের ধর্মীয় আইন আছে, এবং তার দ্বারা তারা হচ্ছে গিয়ে পরিচালিত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে সেটা হওয়া উচিত কি উচিত না। অবশ্যই তাদের যেটা নিজস্ব আইন, সে আইনেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে, ভালো দিক খারাপ দিক দুটোই আছে। ভালো দিক কীরকম? যেমন ওনাদের যেটা বিবাহ, সেটা বেশ একটা চুক্তির মতো, দুটো পার্টির চুক্তি, লিখিত চুক্তি, সেই চুক্তি যা পারে হতে পারে। এবার যেহেতু লিখিত চুক্তি, সেই জন্য সেটা অনেক বেশি পার্মানেন্ট চুক্তি আছে। চুক্তি ভঙ্গ করলে তার জন্য যা হবে সেটাও লেখা আছে চুক্তির মধ্যে। আর অন্যদিকে আমাদের যেটা হিন্দু আইন বলে, সেই আইনে আবার বিবাহর ঘোরপ্যাচ অনেক বেশি, সেখানে কোনো চুক্তি টুক্তি নেই, সমাজের বিভিন্ন লোকের উপস্থিতিতে হয়ে থাকে। যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। যেমন কিছুদিন আগে পর্যন্ত ছিল ওই যে তালাকের বিষয়টি, যেটি সরকার আইন করে বন্ধ করে দিল। বহু বিবাহ একটি আরেকটি সমস্যা, তো সেরকম আছে। কিন্তু যেটা দুঃখের বিষয়, সেটা হলো গিয়ে ওনাদের মধ্য থেকে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড আনার দাবি উঠছে না। জেনারেলি দেখি না, আমরা খুব কমজনই বলেন। এবার সমস্যাটা হচ্ছে, যতক্ষণ না ওনাদের সম্প্রদায়ের মধ্য থেকে, ওনাদের বলছি কেন, আমাদেরই সংখ্যালঘু, আমাদের দেশেরই তো সংখ্যালঘু,
তো আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে যতক্ষণ এই দাবিটা না উঠছে ততক্ষণ একটা সমস্যা থেকে যায়। কেননা যারা সংখ্যা গুরু, যারা সংখ্যায় অনেক বেশি, সেই সকল লোক যদি একসাথে এই দাবিটি তুলতে থাকে তাহলে একটা অন্যের অধিকারে জোর খাটানোর মতো একটা ব্যাপার দাঁড়ায়। স্বাভাবিক, যদি আপনার একটা নিজস্ব জিনিস ছিল, আপনাকে সংখ্যাগুরুর বলে যদি কেউ খবরদারি করতে যায়, তখন একটা গায়ে লাগা স্বাভাবিক। একটা নিজেকে একটা বিচ্ছিন্ন ভাবার একটা একটা প্রবণতা জন্মানো স্বাভাবিক। তো সেটা ঠিক একটা বোধহয় উচিত নয়। কিন্তু যদি আমরা ভালো করে ভেবে দেখি, ইউনিফর্ম সিভিল কোড কিন্তু জরুরি। স্থান বিশেষে আইন আলাদা হতেই পারে, কিন্তু একই জায়গায় যারা বসবাস করছেন, ধরুন একই পাড়ার মধ্যে আছে, হ্যাঁ, একই পাশাপাশি ঘর ধরুন, তাদের যদি দুজনের জন্য দুটি আইন আলাদা হয়, সেটা একটা দেশের পক্ষে ভালো না। সেটা একটা বিচ্ছিন্নতার সৃষ্টি করে। আর এই বিচ্ছিন্নতার যে সমস্যা, সেটা আমাদের দেশে কিন্তু আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আছে। একটু বিচ্ছিন্নতা ভাব আছে, সেটা দুপক্ষেরই দোষ আছে। সংখ্যাগুরুরও যেমন দোষ আছে, বিচ্ছিন্ন করে রেখেছে, বিভিন্ন দিক থেকে তাদের সমাজে আলাদা করার একটা প্রবণতা রয়েছে। আপনার ধরুন ঘরে একজন ভাড়া দেবেন, আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ এলো, ভাড়া দিলেন না আপনি, এ ধরনের আছে। আস্তে আস্তে জিনিসটা পরিবর্তন হচ্ছে। বড় বড় শহরগুলোতে মানুষজন যত শিক্ষা পাচ্ছেন, যত আরো নিজেদের চেতনার আলো পাচ্ছেন, তত এই ধরনের জিনিস কমছে। কিন্তু গ্রামেগঞ্জের দিকে অনেক প্রকট এসব জিনিস আছে, অস্বীকার করার কোনো কারণ নেই। তাহলে সংখ্যাগুরুর দোষ তো আছেই, সংখ্যালঘুর তাদেরও কম নয়। তাদের মধ্যেও কিছু কিছু সংখ্যালঘুর ক্ষেত্রেও তাদেরও কিছু কিছু নিজেদেরকে বিচ্ছিন্ন রাখার একটা প্রবণতা আছে। এই যেমন ইউনিফর্ম সিভিল কোড, এটাকে তোলার জন্য ওনাদের মধ্য থেকেই, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকেই একটা দাবি ওঠার উচিত ছিল, কিন্তু সেই দাবিটা আজ অবধি তেমন বড় করে ওঠেনি। ভালো কি খারাপ সেটা তো আলাদা কথা, কিন্তু যে কোনো একটা জিনিসের পক্ষে বিপক্ষে তো কিছু কিছু লোক থাকবেন রে বাবা। সবাই যদি বিপক্ষে হয়, এরকম তো কোনো জিনিসই হয় না, খুব কম জিনিসই হয়। এত যে রাজনীতি চলছে, যে কোনো কিছু একটা বলুন, 100টা লোক যদি পক্ষে বলে, ঠিক 20টা লোক পেয়ে যাবেন যারা বেঁকে বসবে। আমাদের দেশের মানুষের স্বভাবই এরকম। তো সেখানে এমন একটা জিনিস, সেখানে সবাই একমত হয়ে গেল, এটা তার মানে একটা কিছু গন্ডগোল আছে। যদি 10%, 20% লোকও যদি বলতেন যে না, ইউনিফর্ম সিভিল কোড আনা হোক, তাহলেও একটা বোঝা যেত যে ঠিক আছে, কিছুজন অ্যাটলিস্ট একটা সমাজের সাথে মিশে যাওয়ার একটা চেষ্টা করছেন। হয়তো কিছুজন চান, তারা হয়তো প্রকাশ্যে বলেন না, সেটাও হতে পারে। এবার সমস্যাটা কোথায়? বিচ্ছিন্ন থাকার একটা সমস্যা আছে। সমস্যাটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়েরই ক্ষতি। কীরকম ক্ষতি? উদাহরণ দেয়, ধরুন স্বাধীনতার সময় আমাদের 9-10% ছিল সংখ্যালঘু সম্প্রদায়, 9-10% ছিল। এখনো ধরুন 15-16% আছে। তাহলে এই যে জনসংখ্যার একটা বড় অংশ, 15-16%, আমরা যদি দেখি যারা মেম্বার অফ পার্লামেন্ট, যারা আমাদের জনপ্রতিনিধি, হ্যাঁ, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে কত শতাংশ মেম্বার অফ পার্লামেন্ট? যদি আমরা হিসাব করি, দেখবো 5% মতো। তাহলে যেখানে জনসংখ্যার 15% একটা সম্প্রদায়ের মানুষজন, আর তারা জনপ্রতিনিধি পাচ্ছে মোটে 5%, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ। মানে ওনাদের যে ভালো মন্দ নিজেদের সম্প্রদায়ের, সেটা বলার জন্য লোক কম না, 5% মোটে, কিন্তু জনসংখ্যা 15%। এটা কেন হয়? এটা হচ্ছে যত এরকম বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা, মানে যত বিচ্ছিন্ন থাকে একটা সম্প্রদায়, তত এটা হওয়ার
সম্ভাবনা বেশি। কেন? কেননা এই যে 15-16% এরকম তো নয় যে 15-16% জায়গায় ওনারা আছেন, সেরকম তো নয়। প্রত্যেকটা প্রত্যেকটা লোকসভা কেন্দ্র সেখানে ধরুন 15% করে আছে, কথার কথা। তাহলে তো ওই সম্প্রদায়ের মানুষ যদি ভোটে দাঁড়ান, তাহলে তো বেশিরভাগ কোথাও জিততে পারবেন না। যদি এরকম বিচ্ছিন্ন থাকে, কখন জিততে পারবেন? যদি এমন কোনো নেতা আসেন যিনি সবার কাছেই যিনি সবার কাছেই গ্রহণযোগ্য ওই সম্প্রদায়ের মধ্য থেকে, হ্যাঁ, তখন ঠিক আছে, তখন তিনি জিততে পারবেন। কিন্তু যত বিচ্ছিন্ন থাকবে একটা সম্প্রদায়, তত কিন্তু তার চান্স কমে যাবে। তেমনি এটাও হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন আর কোথাও তেমন বেশি নেই। এই জন্য আমরা যদি দেখি স্বাধীনতার পর থেকে গুটি কতক এরকম লোকসভা কেন্দ্র আছে যেখান থেকেই সমস্ত আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি যারা, তারা সমস্ত এমপি স্বাধীনতার পর থেকে ওই গুটি কতক জায়গা যেখানে সংখ্যালঘুরা একটু হলেও বেশি সংখ্যায়, তারা ওই গুটি কতক জায়গা লোকসভা কেন্দ্র থেকেই জিতেন, আর অন্য কোথাও থেকে যেতে পারেন না। এই একটাই কারণ, কেননা গ্রহণযোগ্য নেতা উঠে আসেনি। একজন নেতা কখন গ্রহণযোগ্য হবেন? যখন তিনি কিছু কিছু জিনিসে সংখ্যাগুরু যেটা মনোবাঞ্ছা সেটাতে মত দেবেন, তখন ঠিক আছে। অবশ্যই তিনি একটা সম্প্রদায়ের যদি প্রতিনিধি হিসাবে নিজেকে মনে করেন সব সময়, তিনি তো সম্প্রদায়ের প্রতিনিধি বটেই, কিন্তু তিনি যদি সবসময় এই কথাটা মনে করেন আমি ওই সম্প্রদায়েরই প্রতিনিধি, তাহলে কিন্তু ইলেকশানে, নির্বাচনে সাফল্য লাভের সম্ভাবনা কম। আর সেটাতে ক্ষতি কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই। কেননা ওই যে দেখলাম আমরা 15%, 16% জনসংখ্যার, আর প্রতিনিধিত্ব শুধুমাত্র 5%। 5%-এরও এখন কমে গেছে, 5%-এরও কম। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, ওটা হওয়া উচিত নয়। তো সেই জন্য কী করতে হবে, আমাদের মধ্যে এই দূরত্ব ঘোচাতে হবে। দূরত্ব ঘোচানোর একটাই উপায়, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে কিছু কিছু এই ধরনের যেগুলোকে রিফর্ম বলে, সেই রিফর্মের জন্য ডাক দিতে হবে। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে ওরকম একটা, যে সবার জন্য একটাই রকম আইন করা হোক, যেটাতে সবাই মেনে চলবে। এরকম নয় যে সেই আইনটা চাপিয়ে দিতে হবে, এরকম নয় যে যেটা সংখ্যাগুরুর জন্য যে আইন আছে সেই আইনই ঢুক করে চাপিয়ে দিলাম ওটার উপর, সেটা অত্যন্ত অন্যায়। সেই আইনের কীরকমভাবে আইনটা হওয়া দরকার, ধরুন এই যে দেওয়ানি আইন, ওনাদের যেটা আইন, যেটা বললাম বিবাহের আইন, যে এই ধরুন নিকাহ নামা যেটাকে বলে, একটু ভালো দিক। তো সেই রকম দিকগুলোকে নিয়ে নিতে হবে সেই আইনের মধ্যে, ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, দিয়ে একটা যাতে করে দুটো সম্প্রদায়ের মধ্যেই একই রকম আইন থাকে। ভালো মন্দগুলোকে বাদ দিয়ে দুটো থেকে ভালোগুলোকে নিয়ে একটা খসড়া তৈরি করা। এরকম যে নেই তা নয়, কিন্তু আমাদের দেশে যে গোয়া বলে রাজ্য, যা পর্তুগিজ শাসিত ছিল অনেক কাল, তো সেই গোয়া রাজ্যে কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড আছে। ওই কোন সম্প্রদায়ের আপনার দেখা হয় না, আপনি একই আইনে সবাই চালিত হয়। তেমনি আমাদের দেশেও এটা হওয়া উচিত। এবার সমস্যা হচ্ছে গিয়ে যখন আমাদের যারা একটু দক্ষিণপন্থী দল, যেমন বিজেপি, তারা যদি এই কথাটা তোলে, তখন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হবে। কেননা এরা যে ভালো চায় এটা কেউ বিশ্বাস করবে না। কোন দলের তোলা উচিত? যারা, যে সমস্ত দল কিছুটা হলেও সংখ্যালঘুদের আস্থা পেয়েছে, বিভিন্ন রাজ্যে, আঞ্চলিক দল তো আছেই, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই আছে, কংগ্রেস আছে, কংগ্রেস একটা লিবারাল পার্টি, কংগ্রেস তুলতে পারে, কিংবা বামপন্থী যারা, তারা তুলতে পারেন, ভালোর জন্যই। তারা যদি তোলেন, কিংবা ওই সমস্ত দলের যে সংখ্যালঘু নেতা, তারা যদি এই দাবিটা তোলেন, তখনই কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। তাতে সবারই লাভ। কিন্তু সংখ্যাগুরুও বুঝলো ঠিক আছে, তাহলে ওরাও তো চাচ্ছে যে একটা হোক, একসাথে হোক। যারা সংখ্যা লঘু, তাদের মধ্যে যারা অত্যন্ত মানে
যারা লিবারাল নন তারা প্রতিবাদ তো করবেনই, এরকম তো কিছু লোক আছেন যারা প্রতিবাদ করবেন, কিন্তু তার মধ্যেও যারা একটু উদার চেতা তারা যদি জিনিসটাকে সাপোর্ট করতে থাকেন তখন সংখ্যা গুরুর মধ্যেও একটা একটা আস্থা তৈরি হয়। সত্যি তো, ওরা তো নিজেরাই বলছে। এইটা কিন্তু হওয়ার দরকার রয়েছে, তবে অবশ্যই জোর করে তো কোনো কিছু হয় না, এটা ধীরে ধীরেই হবে। কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, একটা স্বাধীনতার 50 বছর হয়ে গেল, তারপরেও যদি এটা না হয় ব্যাপারটা খুবই খুবই হচ্ছে গিয়ে দুর্ভাগ্যের। আমাদের দেশে এরকম তো হয়েই থাকে, জিনিসপত্র যেগুলো পেন্ডিং যাকে বলি আমরা, বকেয়া জিনিস সেসব পড়ে আছে। পড়ে আছে কেন? কারো সাহস নেই বলার। সাহস নেই বলতে মূলত কোন একটা দল তো বলছেই, কিন্তু সমস্যা হচ্ছে এরা বললে এদেরকে কেউ বিশ্বাস করে না। সংখ্যা লঘু যারা দল বিশ্বাস করে না, এমন কাউকে বলতে হবে যার প্রতি আস্থা আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা আছে। তো আশা করব সেরকম কিছু দাবি দেওয়া উঠবে। আমরা দেখেছিলাম যে 3 তালাকের সময় অনেক মহিলা তারা আন্দোলন করেছিলেন, সুপ্রিম কোর্টে অবধি গিয়েছিলেন। তেমনি এখানেও যদি কিছু কিছু যদি আন্দোলন গড়ে ওঠে, আন্দোলনও দরকার নেই, একটা ছোট দাবি তোলা যে না না সত্যি তো সবার জন্য এক আইন হওয়া উচিত, সেটা হলে খুবই ভালো হয়। সেটা কিন্তু উম, সেটা কিন্তু সবার পক্ষেই ভালো হবে। ওই সকল নেতাই কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হবেন। তখন ধরুন ওই রকম একজন নেতা দাঁড়ালেন কোনো লোকসভা কেন্দ্র থেকে, তখন কিন্তু তিনি জেতার চান্স আছে তার, সেই নেতা জেতার চান্স। কেন? সংখ্যাগুরুরাও ঠিক আছে, উনি ঠিক একটা সম্প্রদায়ের মধ্য থেকে এসছেন এরকম একটা ভাব নেই, তাহলে সংখ্যাগুরুর ভোটও পাবেন উনি। এই করে এই যে 5% যেটা অত্যন্ত দুর্ভাগ্যের একটা সংখ্যা, এটা কিন্তু তখনই বাড়তে থাকবে। এটা বেড়ে অন্তত পক্ষে তো 12-13 হওয়া উচিত, 12-13% হওয়া উচিত। আমাদের যেহেতু কীরকম আমাদের যেটা প্রতিনিধিত্ব, সেটা যেহেতু সংখ্যার জোরে হয়, সেই জন্য সবসময়ই যারা সংখ্যালঘু তারা একটু ডিসঅ্যাডভান্টেজে থাকেন। কারণ একটু হলেই বিচ্ছিন্নতা থাকে, আর বিচ্ছিন্নতা মানেই কিন্তু ভোট কমে যাওয়া, মানে টোটাল সংখ্যার দিকে দেখতে গেলে। সেক্ষেত্রে 12-13% একটু হলেও কম, কিন্তু তাহলেও সেটা গ্রহণযোগ্য। কিন্তু 5%টা একেবারেই গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নেই। 5% এই সংখ্যাটাই বুঝিয়ে দিচ্ছে যে এই দূরত্বটা কতটা, দূরত্বটা অনেক বেশি, অনেক বেশি। সংখ্যা যত বাড়বে তার বাড়ে তত ওভারল্যাপ হচ্ছে, সংখ্যাগুলো সংখ্যালঘুর মধ্যে ওভারল্যাপ তত ওভারল্যাপ হচ্ছে। তাহলে আমাদের এই সংখ্যাটা বাড়ানোর দিকে জোর দিতে হবে। এটা জোর করে কিন্তু হবে না, জোর করে আপনি করতে পারবেন না। কারণ যতই হোক আমাদের যে গণতন্ত্র সে সংখ্যার জোরে চলে, সংখ্যাগুরুর জোরে চলবে, জোর করে হবে না। এটা এটা করতে হবে এরকমভাবে রিফর্মের মাধ্যমে। যখন সম্প্রদায়ের মধ্য থেকে একটা দাবি উঠবে যেটা কিনা সবার কাছে গ্রহণযোগ্য, তখনই একমাত্র তখনই একমাত্র এই এই ওভারল্যাপ এটা বাড়তে থাকবে। তো এটুকুই। এটা আমার মতে যে সংখ্যালঘু যারা তাদের ওটা ভেবে দেখা উচিত। অবশ্যই সবাই একমত হবেন না, এটা খুবই স্বাভাবিক, সবাই একমত হবেন না, কিন্তু কিছু জন যদি একমত হন তাহলে কিন্তু এই যে দলটি, এরা যেটা এদের কাজ কি, এরা যে অবিশ্বাসের পয়দা করেছে সেই অবিশ্বাসটা একটু হলেও দূর হবে। তাই তো? জোর করে কিন্তু এই জিনিস করা উচিত নয়, এটা নিজেদের মধ্য থেকেই, আমাদের নিজেদের সংখ্যালঘুদের মধ্য থেকেই এইটা করতে হবে। এটাই বলার ছিল।